শারদীয় দুর্গা উৎসবে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যাপক আয়োজনে মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি। চুরির মহাসাগরে দেশ মন্তব্য উপদেষ্টা সাখাওয়াতের। শেখ হাসিনার লুটেরা জুলুমবাজ দোসররা কেন স্বাধীনভাবে ঘুরছে প্রশ্ন মাহমুদুর রহমানের। ওবায়দুল কাদের, নানক, ডিবি হারুনদের ধরার চেষ্টা চলছে। 5 আগস্টের পর র্যাবের একজনও পালায়নি, সংবাদ সম্মেলনে দাবি। রাজনীতির ঊর্ধ্বে থেকে সেনাবাহিনীতে সৎ যোগ্যদের পদোন্নতির নির্দেশ ডক্টর ইউনূসের। সেনা সদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শারদীয় দুর্গোৎসবে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার বিকেলে রমনা কালী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি দেখে তিনি বলেন, দেশের সব জেলার পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য 8 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তায় থাকবে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। পূজায় যে কোনো ধরনের নাশকতা কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি। যেন ভালোভাবে হয়, নির্বিঘ্নে হয় এবং শান্তির পাতে হয়, সেজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে 8 দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আছে, ডিভিশনাল কমিশনার, ডিআইজি, তারপরে আপনার এসপি, ডিসি, ইউএনও, ওসি সবার কাছে আমরা ইনস্ট্রাকশন পাঠিয়ে দিয়েছি। আপনারা এবার সবাই, আমি আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। সাতক্ষীরা এবার 563টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। খাগড়াছড়িতে দুর্গাপূজাকে জাতিগত সম্প্রীতির উৎসব হিসেবে দেখতে চান আয়োজকরা। সাভারে 191টি পূজা মণ্ডপে রং তুলির শেষ আঁচড়ে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে সাতক্ষীরার 563টি পূজা মণ্ডপে চলছে প্রতিমায় শেষ মুহূর্তের রং তুলির কাজ। রং সহ জিনিসপত্রের দাম বেশি হওয়ায় এবার বিপাকে প্রতিমা শিল্পীরা। আমরা প্রতি বছর যে হিসেবে টাকা ইনকাম করি বা আমাদের আয় হয়, সে বছর সেই পরিস্থিতির কারণে, দেশের এই পরিস্থিতির কারণে এবছর ইনকাম খুব কম। নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের আশা সনাতন ধর্মাবলম্বীদের। বাড়তে আরো 120টা প্রতিমা এখানে তৈরি করেছি। আমরা খুব আনন্দের সাথে এই দুর্গাপূজা উদযাপন করব। মায়ের যে আবির্ভাব, সেটা হচ্ছে অশুভ শক্তির নাশের জন্য। আমরা চাই আমাদের শারদীয় দুর্গাপূজায় সবাই যেন সুন্দরভাবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। দলের ভাইরা আমাদের পাশে দাঁড়িয়েছে, তারা যেভাবে সহযোগিতা করছে বা আশ্বাস দিচ্ছে, তাতে করে আমার মনে হয় যে আমাদের আগামীতে মায়ের পূজা আমরা সুন্দরভাবে করতে পারবো। অতিবৃষ্টিতে জলাবদ্ধতার কারণে কোথাও কোথাও পূজা মণ্ডপে প্রতিমা বসানো যায়নি। অন্যবারের তুলনায় এবার ব্যাপক উৎসবে পূজা উদযাপনের আশা সাতক্ষীরার জামায়াতে ইসলামীর। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনও বেশ তৎপর। এবার আমরা প্রশাসনের সাথে যে বৈঠকগুলো করেছি, সেখান থেকে যে নির্দেশনা পেয়েছি, সেই নির্দেশনা অনুযায়ী আমরা এবার দুর্গাপূজা করব। আমরা আশা করছি যে প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে। মুসলিম হিন্দু সকলকে আমি অনুরোধ করব যাতে করে এই উৎসবটি সুন্দরভাবে মর্যাদার সাথে পালিত হয়, তার জন্য আমাদের সকলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তাদের এই অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করা উচিত। আমাদের একটি কন্ট্রোল রুম এখানে থাকবে এবং কিউআরটি থাকবে, কুইক রেসপন্স টিম থাকবে। যদি কোথাও অনভিপ্রেত কোনো ঘটনা আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু কুইক রেসপন্স টিম সেখানে যাবে। এদিকে সময় ঘনিয়ে আসার সাথে সাথে ব্যস্ততা বাড়ছে খাগড়াছড়ির বাঙালি হিন্দু ধর্মাবলম্বী ও পাহাড়ি ত্রিপুরা জনগোষ্ঠীর মাঝে। দুর্গাপূজাকে সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব হিসেবেই দেখতে চান আয়োজকরা। প্রতি বছর নেই, এবারও আমাদের সেই দুর্গাপূজা উদযাপিত হবে। এটা নিয়ে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের অনেক আবেগ জড়িয়ে থাকে। আশা করছি প্রতিবার নেই, এবছরও আমাদের পূজা যথাযথ আনন্দপূর্ণ হবে। দেশের যে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা কিছুটা শঙ্কিত হলেও আশা করছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। খাগড়াছড়িতে এবার 61টি মণ্ডপে পূজা হবে। নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মাঠে রয়েছেন। কোনো ভয় করবেন না, আমরা প্রত্যেক উপজেলার দায়িত্ব নিয়ে নিচ্ছি এবং কোনো মন্দিরে কেউ যদি কোনো মাস্তানি
আমরা কিন্তু তাকে ছাড়বো না। সেনাবাহিনী সহ সবাই আমাদেরকে ব্যাপক নিরাপত্তা সহ আর্থিক অনুদানের মাধ্যমে আমাদের দুর্গাপূজা করার জন্য আমাদেরকে উৎসাহ করছেন। যেভাবে প্রত্যেক মন্দির পাহারা দিচ্ছে, যেভাবে আমাদেরকে উৎসাহ যোগাচ্ছেন, তার জন্য আমাদের এবার পূজা দ্বিগুণ উৎসাহের সহিত আমরা পালন করতে যাচ্ছি। পূজা মণ্ডপের সর্বশেষ প্রস্তুতি আমরা সরজমিনে আমি আর পুলিশ মহোদয় সরজমিনে পরিদর্শন করছি এবং এখানকার লোকের সাথে আলাপ করছি, তাদের কোনো সুযোগ সুবিধা আছে কিনা বা তাদের আমরা খোঁজ খবর নিচ্ছি, যাতে করে সমন্বয়ের কোনো ঘাটতি না থাকে। অন্যদিকে ঢাকার সাভারে দুর্গাপূজার যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ। মণ্ডপে মণ্ডপে চলছে আরাধনার প্রস্তুতি। চাই যে সাভারের সমস্ত হিন্দু মুসলমান সব একসাথে আমাদের এই শারদীয় দুর্গোৎসব আমরা উদযাপন করবো, আমাদেরকে সবাই সহযোগিতা করবো। পূজাটা যাতে নির্বিঘ্নে এবং হলো যে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই জন্য যা যা করা দরকার সেটা আমরা নিশ্চিত করব। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, এবার দুর্গাপূজার মাধ্যমে দেশ সমাজ থেকে মুছে যাবে অমঙ্গল, জাগবে সর্বজনীন মানবিকতা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাত হোসেন বলেছেন, চুরির প্রশান্ত মহাসাগরে পড়েছে দেশ, এখানে ডুব দিলে টের পাবেন না কোথায় কি আছে। রবিবার সকালে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির সভাকক্ষে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় নৌপরিবহন উপদেষ্টা আরও বলেন, দেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন যার পিয়ন 400 কোটি টাকা নিয়ে গেছে। এমন দুর্নীতি কমাতে যার যার মন্ত্রণালয় সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া পতেঙ্গার অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান শাকাত হোসেন। এটা চুরির মহাসমুদ্র না, প্রশান্ত মহাসাগর। ডুব দিলে আপনি টেরই পাবেন না কোথা থেকে কি। এখন যেটা হয়ে গেছে ভাই, সেটা তো দুদক আছে, আমাদের কাছে যেই ডকুমেন্টগুলো আছে আমরা দুদককে পাঠিয়ে দিচ্ছি। আপনারা নিজেরা জানেন যে এক একজন হাজার, আমাদের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হাসতে হাসতে বললেন তার পিয়ন 400 কোটি টাকা নিয়ে গেছেন। আপনি কোনোদিন স্বপ্নে দেখছেন 400 কোটি টাকা? আমি তো দেখিনি ভাই। আমরা কিন্তু একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দুর্নীতি কমানো। অ্যাটলিস্ট যার যার মন্ত্রণালয় পরপর দুর্ঘটনা ঘটলো, এটার জন্য ইমিডিয়েটলি একটা ইনকোয়ারি বিএসসি থেকে করা হোক, যেটা তাদের করে সবসময়। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, স্কাইপে কেলেঙ্কারি বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার রোল মডেল হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না হয়ে জেলে যেতে হয়েছে এবং আমার দেশ পত্রিকা বন্ধ হয়েছে বলে জানান তিনি। ভুল ত্রুটি হলেও অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে বলেন, তবে দিল্লির তাবেদারি করলে তার বিরুদ্ধে আন্দোলন করবেন। ফ্যাসিবাদ মুক্ত প্রশাসন দেখতে চাওয়ার আগে ফ্যাসিবাদ মুক্ত মিডিয়া গড়ার আহ্বানও জানান মাহমুদুর রহমান। রিপোর্ট ইমরুল কায়েসের। জাতীয় প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনার আমলে নির্যাতিত মজলুম সম্পাদক মাহমুদুর রহমান। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি গণমাধ্যমের পুরোধা ব্যক্তিরা অংশ নেন। সাংবাদিক সহ পেশাজীবী সংগঠনগুলো ফুল দিয়ে বরণ করে নেন বরেণ্য এই সাংবাদিককে। আলোচনায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, কেউ কেউ স্বৈরাচারী হাসিনার জুলুমের কথা বলা বাদ দিয়ে সরকারের ভালো খারাপ নিয়ে এখন বেশি কথা বলছে, অথচ গত সরকার আমলে জেল জুলুম, নির্যাতন, আয়নাঘরে বন্দি, মিডিয়া বন্ধ করে দেয়া সহ নানা ধরনের অত্যাচার হয়েছে। হাসিনার ফ্যাসিবাদ আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমার দেশ সবসময় সোচ্চার বলে জানান তিনি। বাংলাদেশের মিডিয়ায় এখন পর্যন্ত গত 53 বছর ধরে স্বাধীনতার পরে ভারতীয় হেজেমনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বসে আছে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া। এই মিডিয়ার ন্যারেটিভ কি ছিল? এই মিডিয়ার ন্যারেটিভ ছিল মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ। এই দুটা শব্দ ফেরি করে এই মিডিয়া বাংলাদেশে একটা অ্যান্টি ইসলামিক, বাঙালি মুসলমানের ঐতিহ্য, বাঙালি মুসলমানের সংস্কৃতির বিরুদ্ধে একটা আবহ তৈরি করেছে বাংলাদেশে এই মিডিয়া। এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদির ন্যারেটিভ। তো এই মোদির ন্যারেটিভ বাংলাদেশে ফেরি করেছে যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো এখনো কিন্তু তাদের ক্ষমতা নিয়ে টিকে আছে। কাজে তাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি, এই বিপ্লব আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। হাসিনা সরকারের আমলে বিচার বিভাগ স্বৈরাচারী দালালি করেছে মন্তব্য করে তিনি বলেন, তার বিরুদ্ধে মামলা থাকলেও হাসিনার দোষর বিচারকরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। যেটা বাংলাদেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রোল মডেল হওয়া উচিত ছিল, তার পরিবর্তে আমাদের কি জুটেছে? লাঞ্ছনা,
এবং সাজা। এই স্কাইপ কেলেঙ্কারির জন্য যে বিচারপতি দায়ী ছিলেন সেই নিজামুল হক নাসিম, এটা আপনাদের জন্য লজ্জার কথা। এই নিজামুল হক নাসিম তার প্রমোশন হয়েছিল, সে আপিল বিভাগে গিয়েছিল এবং আপনাদের জন্য লজ্জার কথা। এই জন্যে যারা সাংবাদিক, তিনি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিলেন, আপনারা এটা বাধা দিতে পারেন নাই। এখনো মাহমুদুর রহমানকে এসবির রিপোর্টে বলা হয় ক্রিমিনাল। আমি ক্রিমিনাল, এসবির রিপোর্টে মাহমুদুর রহমান ক্রিমিনাল। আর নিজামুল হক নাসিম বিশিষ্ট ব্যক্তি আপনাদের দেশে, নিজামুল হক নাসিমের জেলে থাকা উচিত, সে ঘুরে বেড়াচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় দ্রুত কমিটি গঠন, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা, ভারতের সাথে সম্পাদিত সকল চুক্তি প্রকাশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের মনোনয়ন প্রত্যাহার সহ 7 দফা দাবি পেশ করেন মাহমুদুর রহমান। সেই সরকার ভুল ত্রুটি করতে পারে, তারপরেও সেই সরকার আমাদের সরকার, সেই সরকারের ভুলগুলো দেখিয়ে দিতে হবে। সেই সরকারে যদি ফ্যাসিবাদের দোসররা থাকে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। সরকারকে বলতে হবে এই ফ্যাসিবাদের দোসরদের আপনারা সরিয়ে দেন, কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সরকার হাসিনার মতো দিল্লির কাছে আবার সারেন্ডার না করে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যাবেন বলেও প্রত্যাশা তার। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ওবায়দুল কাদের, নানক এবং ডিবি হারুনদের মতো রাঘব বোয়ালদের গ্রেফতারে র্যাব সক্রিয় রয়েছে বলে রবিবার জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে অনেকেই যোগ দেননি কর্মস্থলে। দেশ ছেড়ে পালানোর পাশাপাশি আত্মগোপনে থাকার অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। র্যাবের দাবি, ছাত্র জনতার অভ্যুত্থান সফল করতে যা করার ছিল তাই করেছিলেন তারা। 5 আগস্টের ঘটনায় প্রভাবশালী অনেককে গ্রেফতারের দাবি করে এই কর্মকর্তা বলেন, ওবায়দুল কাদের, নানক, ডিবির হারুনের মতো ব্যক্তিদের গ্রেফতারে তারা সক্রিয়। এদিকে সদরঘাট থেকে অপহৃত শিশু আবদুল্লাহ আল নূর তুষারকে 7 দিন পর পিরোজপুর থেকে উদ্ধার করেছে র্যাব, তবে পলাতক রয়েছে অপহরণকারী বাদল ওরফে হৃদয়। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্য ও নেতৃত্ব প্রদানে সফল অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রবিবার ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সৎ, নীতিবান এবং নেতৃত্বের অন্যান্য গুণাবলী সম্পন্ন অফিসারই উচ্চতর পদোন্নতির দাবিদার। এবার প্রথম পর্বের পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে, পাশাপাশি দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। ফলে সেনাবাহিনী আবারও দেশের মানুষের আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বলে তিনি মন্তব্য করেন। পদোন্নতি পর্ষদে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশের সকলকে স্বাগত জানান। এ সময় প্রধান উপদেষ্টা শ্রদ্ধা ভরে স্মরণ করেন জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি। বলেন, একই সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর শহীদ সহ সকল বীর সেনানীকে জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সীমান্ত হত্যা নিয়ে 16-17 বছর নিশ্চুপ ছিলেন শেখ হাসিনা। বাংলাদেশ সীমান্তকে পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত ও সহিংস করেছে ভারত। মৌলভীবাজার সীমান্তে বিএসএফের হত্যার শিকার স্বর্ণা দাসের বাড়ির পাশে খাকটেকা বাজার মাঠে রবিবার দুপুরে এক সভায় তিনি কথা বলেন। এর আগে স্বর্ণা দাসের পরিবারের সাথে কথা বলেন ও আর্থিক অনুদানের টাকা তুলে দেন। রিজভী আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া সব সরকারই সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়েছে, কিন্তু ভারত তা শোনেনি। সরকার ফ্যাসিবাদী সরকার, ভোট হরণকারী সরকার, কিন্তু বাংলাদেশের সরকার একটা প্রতিবাদ করবে, কিন্তু শেখ হাসিনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একদিনও একটা স্টেটমেন্ট বিবৃতি যায়নি এই সীমান্ত হত্যার প্রতিবাদ। পৃথিবীর সবচাইতে রক্তাক্ত সীমান্ত, সবচাইতে সহিংস সীমান্ত, সবচাইতে মৃত্যু আর লাশের সারিতে মিছিলে পরিণত করার সীমান্ত পরিণত হয়েছে।
চলমান উন্নয়নের দর্শন থেকে বের হতে না পারলে জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাঁচা যাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রবিবার মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউএন ওমেন পরিচালিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, এবারের বন্যার জন্য অতিবৃষ্টির পাশাপাশি উজানের দেশগুলোর সাথে অভিন্ন জলরাশির বিষয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমঝোতা না থাকাও দায়ী। জানান, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলো তাদের প্রতিশ্রুতি তহবিল না দেওয়ায় বাংলাদেশের মতো দেশগুলোর পক্ষে এই পরিবর্তন মোকাবেলা কঠিন। উজানের দেশগুলো পূর্বাভাস ছাড়াই পানি প্রবাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়ার সমালোচনা করেন তিনি। নির্মাণের পর থেকে দেশের ভেতরে বাঁধগুলো আর মেরামত না করায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে মন্তব্য তার। একটা হচ্ছে অতিবৃষ্টি, আরেকটা হচ্ছে উজান থেকে পানিটা ছেড়ে দেওয়া এবং আমাদেরকে আগে থেকে সতর্কতা না দিয়ে ছেড়ে দেওয়ার কারণেও এটা প্রকোপটা বাড়ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে আবহাওয়ায় একটা বড় ধরনের পরিবর্তন চলে এসছে, যার জন্য এবার যেটাই হচ্ছে, গরমই বলেন বন্যাই বলেন, বলা হচ্ছে যে এইরকম আমরা আগে আর কখনো দেখিনি। কাজে আমরা জলবায়ু পরিবর্তনকে যেমন দোষ দিই, আমরা একই সাথে অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকাকেও একটা কারণ হিসেবে চিহ্নিত করি। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো বাঁধ আছে, সেই বাঁধগুলো অনেক বছর যাবত, অনেক যুগ যাবত বানানোর পরে আর মেরামত করা হয় না, রিপেয়ার করা হয় না। অনেক স্থাপনা আছে, যেমন অনেক গেট, যেগুলো অনেক বছর খোলাই হয়নি। নিজস্ব ভূমিতে কিছু কিছু অবকাঠামোর ব্যবস্থাপনা না থাকাটাকেও আমরা দায়ী মনে করি। বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের পরিচালক প্রয়াত আশরাফ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সকালে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় তাকে। আশরাফ উদ্দিন আহমেদের মৃত্যুতে বাংলা ভিশন পরিবার গভীরভাবে শোকাহত। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি ছিলেন একজন সফল হিসাববিদ। বর্ণাঢ্য জীবনে বাংলা ভিশন ছাড়াও দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। শনিবার রাত 10:15টায় পূর্ব রাজাবাজার জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সকাল 10টা রাজধানীর রোকনপুরে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় বাংলা ভিশনের পরিচালক আশরাফ উদ্দিন আহমেদকে। দাফনের সময় তার 2 ছেলে, আত্মীয় পরিজন ছাড়াও বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হক ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। বাংলা ভিশন টিভি চ্যানেলের প্রতি মরহুমের অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ওনার সাথে আমার দীর্ঘ দিনের একসাথে কাজ করার স্মৃতি রয়েছে। উনি অত্যন্ত একজন নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন এবং সৎ ব্যক্তি ছিলেন, এবং বাংলা ভিশন এই চ্যানেলটির উপরে আপনারা জানেন ফ্যাসিবাদী সরকারের বহু নির্যাতন, নিপীড়ন এবং বহু রকমের অদৃশ্য চাপ বিভিন্ন সময় এসেছে। সেই সময়গুলোতেও অন্যান্য যারা পরিচালক ছিলেন তাদের সাথে মিলে উনি এই জিনিসটাকে রক্ষা করেছেন, একটি মিডিয়াকে বাঁচিয়ে রেখেছেন যারা মানুষের কথা বলতে পারে, দেশের কথা বলতে পারে। এবং অনেক সময় দেখা গিয়েছে, আমরা শুনেছি এই কাজ করতে গিয়ে তিনি অসুস্থ পর্যন্ত হয়ে গিয়েছেন সরকারের চাপে। তো যাই হোক, সেটা একটা ইতিহাস। আজকে আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত, ব্যথিত যে ওনাকে যখন এই স্বৈরাচার পতনের পর যখন আমরা সকলে মিলে বাংলা ভিশন পরিবার এই চ্যানেলটিকে আবার একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ এসেছিল, ঠিক সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। মহান আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুন এবং ওনার পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমরা ওনার স্মৃতিকে আজীবন স্মরণ রাখবো বাংলা ভিশন পরিবার। বৃষ্টি অব্যাহত থাকায় শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী লাখো মানুষ, প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয় ছুটছে দুর্গতরা। বানের পানিতে ডুবে এ পর্যন্ত নারী ও শিশু সহ 5 জনের মৃত্যু হয়েছে। এদিকে উন্নতি নেই ময়মনসিংহের বন্যার। 12 ইউনিয়নের 50,000 মানুষ পানিবন্দী। শেরপুর থেকে হাকাম হীরা এবং ময়মনসিংহ থেকে অমিত রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়িঘর, রাস্তাঘাট, চারদিকে থই থই পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। শেরপুরের বন্যা পরিস্থিতি আর অবনতি হয়েছে। দুর্ভোগ বেড়েছে বন্যার্তদের। নালিতাবাড়ি থেকে নকলা, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে।
পানিবন্দী লাখো মানুষ। বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ, বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বানের পানির প্রবল তোড়ে ভেঙে গেছে অনেক কাঁচা আধা কাঁচা বাড়িঘর। বানভাসীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। হঠাৎ করে একদিনের বৃষ্টি এরকম করে আমার পানি উঠে বাড়ি ঘর তলায় গেছে গা, খেতা বালিশ কিচ্ছু বাইর করতে পারিনি, পোলা পানা খাওয়া দাওয়া করতে পারতাছি না। নদীর পানি আর এই পানি, দুই পানি একত্র হয়ে উষা হয়ে এই মুখে চড়ছে। এখানকার মানুষের বাড়ি থাকতাছি, গরু বাছুর মানুষের বাড়ি, ছাগল মানুষের বাড়ি, কিছুই বাই গেল হয়নি। খাট জীবন বাঁচাছি খালি সব তলে। ভোগাই, চিল্লাখালী, মহারশী, কর্ণঝড়া, ডিফলাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের বন্যায় আক্রান্ত হয় এবং আমরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছি। ইতিমধ্যে আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি 25,000+ এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আমরা 50,000+। এটা আমরা সংখ্যা আরও বাড়তেও পারে। এদিকে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে ধোবাউড়ায়। নতুন করে প্লাবিত হয়েছে 12টি ইউনিয়নের নিম্নাঞ্চল। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, মাছের খামার ও ফসলের মাঠ। দুর্ভোগে হাজারো মানুষ। আমরা কিভাবে বাঁচতাম এই দাবি আমরা, যে কিভাবে বাঁচতে পারি আমি, কিভাবে বাঁচতাম দিন দিয়ে আমরা এই রাস্তা নিয়ে গেলে বুঝতে পারবেন আমি কি আলে তাই। আমার যা কিছু আছে খাট খরচ এই সব ঘরের নিচে ভাই, ঠিক আছে। 2 দিন ধরে খাওয়া নাই ভাই, আমরা মুড়ি খায় থাকতেছি, বাচ্চা ভাতের জন্য কাঁদতেছে ভাই। খাওয়ার মতো কোনো কিছু নাই, আর এখন অসহায় অবস্থা আছে, অসহায় অবস্থা আছে, অসহায় অবস্থা। ধান ক্ষতি হয়েছে, বাড়িতে পানি উঠছে, মাছ গেছে, সবজি ক্ষতি হয়েছে। দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন। আমাদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী মানুষজন, ছাত্ররাও কাজ করছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য। তবে একটি বিষয় হলো, যে পরিমাণ ত্রাণ সহায়তা আমরা পেয়েছি তা আসলে চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। 1981 সালের পরে বোধহয় এই এলাকার মানুষজন এত বড় বন্যার সম্মুখীন হয়নি, যে কারণে আমাদের এখানে আশ্রয় কেন্দ্রগুলিতে আসলে মানুষের উপস্থিতি কম, তারা অভ্যস্ত না, সো তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছে। তবে আমাদের পর্যাপ্ত রকমের আসলে আমাদের প্রস্তুতি আছে। মানবেতর দিন কাটছে বানভাসীদের। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব গ্রাউন্ড সিমেন্ট শিরোনামগুলো আরেকবার চালিয়ে। শারদীয় দুর্গা উৎসবে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যাপক আয়োজনে মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তে প্রস্তুতি। চুরির মহাসাগরে দেশ, মন্তব্য উপদেষ্টা সাখাওয়াতের। শেখ হাসিনার লুটেরা জুলুমবাজ দোসররা কেন স্বাধীনভাবে ঘুরছে, প্রশ্ন মাহমুদুর রহমানের। ওবায়দুল কাদের, নানক, ডিবি হারুনদের ধরার চেষ্টা চলছে। 5 আগস্টের পর র্যাবের একজনও পালায়নি, সংবাদ সম্মেলনে দাবি সংস্থাটি। রাজনীতির ঊর্ধ্বে থেকে সেনাবাহিনীতে সৎ যোগ্যদের পদোন্নতির নির্দেশ ডক্টর ইউনূসের। সেনা সদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।